হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ১৯তম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। উপেন্দ্র সতীশের শীর্ণ শুষ্ক মুখের পানে চাহিয়া বলিলেন, ভায়ার এই কি ডাক্তারি শেখার নমুনা নাকি? সতীশ হাসিয়া কহিল, হলো না উপেন্দা। উপেন্দ্র আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, হলো না কি রে? সতীশ লজ্জিত হইয়া বলিল, ডাক্তারি আমার সহ্য হলো না উপেন্দা। উপেন্দ্র স্নিগ্ধ দৃষ্টিতে ক্ষণকাল সতীশের উন্নত দেহটার দিকে চাহিয়া থাকিয়া বলিলেন, ভালোই হয়েছে, পাড়াগাঁয়ে গিয়ে কতকগুলো জীব হত্যা করতিস, তার পাপ থেকে ভগবান তোকে রক্ষা করেছেন। মাসখানেক পরে আর একদিন উপেন্দ্র সতীশকে ডাকিয়া বলিলেন, আমার সঙ্গে একবার কলকাতায় যেতে হবে সতীশ। সতীশ হাত জোর করিয়া বলিল, ওই হুকুমটি করো না উপিন্দা। কলকাতা বেশ শহর, চমৎকার দেশ, সব ভালো, কিন্তু আমাকে যেতে বলো না। কথাটা সতীশ তামাশার ছলেই বলিতে গেল বটে, কিন্তু সে ছলনা তাহার চাপা ব্যথাটাকে চাপিয়া রাখিতে পারিল না। তাহার ছদ্ম হাসি বেদনার বিকৃতিতে এমনই রূপান্তরিত হইয়া দেখা দিল যে উপেন্দ্র আশ্চর্য হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। তাহার নিশ্চয় বোধ হইল সতীশ কি যেন সেখানে করিয়া আসিয়াছে, তাহার কাছে গোপন করিতেছে। ক্ষণেক পরে বলিলেন, তবে থাক সতীশ, তোর শরীরও ভালো নয়, আমি একাই যাই। উপেন্দ্রের মনের ভাব অনুমান করিয়া সতীশ কুণ্ঠিত হইয়া প্রশ্ন করিল, কবে যাবে উপিন্দা? আজই। আচ্ছা চলো, আমিও যাই। বলিয়া সম্মত হইয়া সতীশ ঘরে ফিরিয়া আসিল এবং মুহূর্তকালের মধ্যেই কলিকাতার জন্যই উদ্গ্রীব হইয়া উঠিল। বিহারীকে বলিল, আর একবার তলপির বেঁধে ফেল বেহারি, কলকাতায় যেতে হবে। বেহারি চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, কবে বাবু? সতীশ সহাস্যে বলিল, কবে কি রে? আজই রাত্রের ট্রেনে। আচ্ছা বলিয়া বেহারি মুখ ভারী করিয়া চলিয়া গেল। সতীশ তাহার অপ্রসন্ন মুখ লক্ষ্য করিয়া মনে মনে কহিল, বিহারীর এখানে তো কাজকর্ম নেই, তাই ওখানে খাটুনির ভয়ে যেতে চায় না। কিন্তু অন্তর্যামী জানেন, সতীশ বৃদ্ধের মনের কথা একেবারেই বুঝে নাই। ইতিপূর্বে একদিন সতীশ কথায় কথায় বেহারিকে বলিয়াছিল, আচ্ছা বেহারি, এতদিনে সাবিত্রী তো নিশ্চয়ই ফিরে এসেছে, কিন্তু তখন কোথায় গিয়েছিল বলতে পারিস? বেহারি সংক্ষেপে বলেছিল, না বাবু, বলিলে তো সে অনেক কথাই বলিতে পারিত। একদিন সাবিত্রীর মুখের উপরে সে নাকি তাহার পুরুষত্বের অহংকার করিয়া আসিয়াছিল, কোনো উপলক্ষেই সেইটুকু গর্বকে সে ক্ষুণ্ণ করিতে পারিল না। যেদিন কলকাতা হইতে বাড়ি ফিরিয়া আসিয়া সতীশ নিজের ঘরের মধ্যে প্রবেশ করিয়াই যুক্ত করে আর্দ্র কণ্ঠে বলিয়াছিল, ভগবান, যা করো তুমি ভালোর জন্যই করো। সেদিন সৃষ্টিকর্তার কোন বিশেষ কর্মটা স্মরণ করিয়া যে এত বড় ধন্যবাদ উচ্চারণ করিয়াছিল, জিজ্ঞাসা করিলে বোধ করি সে বলিতে পারিত না। অথচ কত বড় সংকটের মুখ হইতে সে যে নিরাপদে ফিরিয়া আসিতে পারিয়াছে, কত বড় দুচ্ছেদ্য জালের ফাঁস কত সহজে ছিন্ন করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইতে পারিয়াছে, ইহা যে সে নিশ্চিত জানিত, এবং সে এ সৌভাগ্যকে সে কৃতজ্ঞতার সহিতই গ্রহণ করিতে চাহিয়াছিল। কিন্তু অন্তর্যায়ী অবোধ মন তাহার সেদিকে দিকপাত মাত্র করে নাই। উপুড় হইয়া পড়িয়া নিশিদিন একভাবেই কাঁদিয়া কাটাইতেছিল। তবু চেষ্টা করিয়া সে পূর্বের মতোই তাহার ছেলেবেলার বন্ধুবান্ধব, থিয়েটার, গান বাজনার আখড়া প্রভৃতিতে মিশিতেছিল, কিন্তু কোনো ক্রমেই পূর্বের মতো আর মিলাইতে পারে নাই। বরং যে লোক ঘরের গৃহিণীর সহিত কলহ করিয়া বাহিরের কর্তব্য সম্পন্ন করিতে আসে, তাহারই মতো সে ছিদ্রান্বেষী ও অসহিষ্ণু হইয়া নির্বিচারে সমস্তই দংশন করিয়া ফিরিতেছিল। এমনি করিয়া দিনযাপনের মাঝখানে হঠাৎ আজ কলিকাতা যাইবার আহ্বান শুনিয়াই তাহার বিদ্রোহী গৃহলক্ষ্মী ধূলিসজ্জা ছাড়িয়া উঠিয়া বসিল এবং ভবিষ্যৎ ভালোমন্দর প্রতি ভ্রূক্ষেপ না করিয়া যাত্রা করিয়া পা বাড়াইয়া দাঁড়াইল। সেই রাত্রেই কলিকাতার উদ্দেশ্যে উপেন্দ্র সতীশ মেলগাড়ির একখানা সেকেন্ড ক্লাস কামরায় চড়িয়া বসিলেন। বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে উপেন্দ্র জানালা হইতে মুখ লইয়া বিছানায় কাত হইয়া শুইয়া পড়িলেন। কিন্তু সতীশ জানালার বাহিরে চাহিয়া রহিল। মেল ট্রেন সব স্টেশনে থামে না, প্রান্তর নদ নদী গ্রাম পথ অতিক্রম করিয়া হু হু শব্দে ছুটিয়া চলিয়াছে, এবং সেই দ্রুত ধাবনের পরিমাণ করিয়া কদাচিৎ নিঃসঙ্গ অদূরবর্তী বনস্পতি নিমেষে অদৃশ্য হইয়া যাইতেছে। দিগন্তে বৃক্ষরাজি ও বাঁশঝাড় অন্ধকার করিয়া আছে, এবং তাহারই নিম্নে নদীর বক্রাংশে শুভ্র জলরেখা জানালার নীল কাচের ভিতর দিয়া দেখা যাইতেছে।
বাহিরে বৃক্ষ গুল্ম মাঠ, লাইনের পাশে উলুবন ও শুষ্কর জল খাদ, সর্বত্র ম্লান জ্যোৎস্না বিকীর্ণ হইয়া আছে। সতীশের চোখে জল আসিয়া পড়িল। এই পথে কতবারই সে আসিয়াছে গিয়াছে, এই নিস্তব্ধ শান্ত প্রকৃতি কতবার সে এমনই ম্লান জ্যোৎস্নালোকে দেখিয়া গেছে, কিন্তু কোনোদিন এমনভাবে তাহার চোখে ধরা পড়ে নাই। তাহার মনে হইতে লাগিল সমস্তই বিচ্ছিন্ন নির্লিপ্ত মৃত, কেহই কাহারও জন্য ব্যাকুল নয়, কেহই কাহারও মুখ চাহিয়া অপেক্ষা করিয়া নাই, সবাই স্থির, সবাই উদ্বেগশূন্য, সবাই আপনা আপনি সম্পূর্ণ। এই নির্বিকার উদাসীন ধরিত্রীর পানে চাহিয়া থাকিতে তাহার ক্লেশ বোধ হইতে লাগিল। সে চোখ মুছিয়া সরিয়া আসিয়া বেঞ্চের উপর চিত হইয়া শুইয়া পড়িল, কিন্তু ক্ষণকাল পরেই উঠিয়া পড়িয়া তোরং খুলিয়া একটা সানাই বাহির করিয়া উপেন্দ্রকে লক্ষ্য করিয়া আস্তে আস্তে কহিল, গাড়ির শব্দে যদি তোমার ঘুমের ব্যাঘাত না হয় তো বাঁশির শব্দেও হবে না, আমি তো ঘুমুতে পারি নে। বলিয়া সে আর একবার জানালার কাছে সরিয়া আসিয়া বসিল এবং বাহিরের দিকে চাহিয়া বাঁশিতে ফুঁ দিল। উপেন্দ্রের সাড়া পাওয়া গেল না। ভগবান সতীশকে গাহিবার গলা এবং বাজাইবার হাত দিয়াছিলেন, এদিকে তিনি কৃপণতা করেন নাই। শিশুকাল হইতে শুরু করিয়া এই বিদ্যেটাই সে শিক্ষা করিয়াছিল এবং শিক্ষা বলিতে যাহা বোঝায় ঠিক তেমনি করিয়া শিখিয়াছিল। সতীশ বাঁশি বাজাইতে লাগিল। সেই শুদ্ধ সুন্দর অনির্বচনীয় সঙ্গীত সৃষ্টি বুঝিবার লোক কেহ ছিল না। শুধু বাহিরে আকাশের খণ্ড চন্দ্র তাহাকে অনুসরণ করিয়া ছুটিয়া চলিতে লাগিল এবং মাটির উপর সুপ্ত জ্যোৎস্নার ঘুম ভাঙিয়া গেল। ক্রমে গাড়ির গতি যখন মন্দ হইয়া আসিল এবং বুঝা গেল স্টেশন নিকটে আসিয়াছে, তখন সে বাঁশি নামাইয়া রাখিল। উপেন্দ্র হাই তুলিয়া উঠিয়া বসিলেন। না, যদি শিখতে হয় তো সানাই বাজাতে শিখব। যেদিন তোর সেতার শুনে মিথ্যে একটা সেতার কিনে ফেললাম, টাকাগুলাই মাটি। সতীশ হাসিয়া বলিল, রক্ষে করো উপিন্দা, তুমি তাই বলে যেন সানাই কিনো না। ঘরে বসে ও যন্ত্র শেখবার চেষ্টা করলে আর পাড়ার লোক টিকতে পারবে না। উপেন্দ্র লেশমাত্র কুণ্ঠিত না হইয়া বলিলেন, না, শিখি তো তোরই ঘরে বসে শিখব। বলিতে দুজনেই হাসিয়া উঠিলেন। পরদিন অনেক বেলায় গাড়ি হাওড়ায় থামিলে উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, তুই কোথায় যাবি রে? সতীশ আশ্চর্য হইয়া বলিল, ও আবার কি কথা তোমার সঙ্গে? তোর যাইবার জায়গা নেই? বেশ, যা হোক তুমি, এ সম্বন্ধে আর কোনো কথাও হইল না। স্টেশনে নামিতেই একজন বিলাতি পোশাক পরা বাঙালি সাহেব উপেন্দ্রর হাত ধরিলেন। ইনি উপেন্দ্রর বাল্যবন্ধু জ্যোতিষ রায়, ব্যারিস্টার। তার পাইয়া লইতে আসিয়াছিলেন। বাহিরে তাহার গাড়ি দাঁড়াইয়াছিল। অল্প স্বল্প জিনিসপত্র যাহা সঙ্গে ছিল কুলি গাড়ির উপরে তুলিয়া দিলে তিনজনে মিলিয়া উঠিয়া বসিলেন। বেহারি কোচ বাক্সে চড়িয়া বসিল এবং কোচম্যান গাড়ি হাঁকাইয়া দিল। অনেক পরে অনেক রাস্তা গলি পার হইয়া বড় বড় থাম দেওয়া প্রকাণ্ড একটা বাড়ির সম্মুখে আসিয়া গাড়ি থামিল এবং তিনজন নামিয়া গেল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি লাইক করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভ সন্ধ্যা।